তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, চানশাং সে লিভ ওয়ার্ল্ডের ভিতরে যাওয়ার জন্য প্রথমে সেখানে উপস্থিত এক ওয়ারিয়ারের সাথে ফাইট করে এবং খুব সহজেই তার ফরমেশন ব্রেক করে দেয়। এরপর সে লিভ ওয়ার্ল্ডের ভিতরে এন্টার করে, সেখানে গিয়ে সে লুভোর সাথে দেখা করে। তার সাথে দেখা হবার পর তারা সেখান থেকে পালানোর ডিসাইড করে, কিন্তু হঠাৎই সেখানে গ্র্যান্ড এল্ডারও এসে পৌঁছে যায় এবং তাদের থামিয়ে দেয়, বলে যে তারা যেন লুভোকে এখানে থেকে বাইরে না নিয়ে যায়। এরপর দেখানো হয় যখন তারা লিভ ওয়ার্ল্ড থেকে বাইরে বেরিয়ে আসে, তখন হঠাৎই এক ধরনের পভিলিয়ন এল্ডার অ্যাপিয়ার হয়, যে সেখানে উপস্থিত সবাইকে তাদের র্যাঙ্কিং সম্পর্কে জানায়, ক্লাউড র্যাঙ্কিংয়ে কে কোন পজিশনে আছে, এবং সে জানায় যে এই পজিশনগুলো এখন আপডেট হতে চলেছে। সেখানে যত নতুন ডিসাইপল এসেছে তাদের র্যাঙ্কিং এখন ক্লাউড র্যাঙ্কিংয়ে যুক্ত করা হয় এবং সাথে সাথে চানশাংকে নাম্বার 1 পজিশন দিয়ে দেওয়া হয়, যার কারণে সেখানে উপস্থিত সব ডিসাইপলই তার শত্রু হয়ে যায়। এই খবর পাওয়ার পর অ্যাডভাইজার সাথে সাথে গ্র্যান্ড এল্ডারের কাছে যায় এবং বলে, আপনি এটা কি করে ফেললেন? সে তো এখনও তার সেক্ট শুরুই করেনি, আর তার কাল্টিভেশনও এখনও ঠিকমতো গ্রো করেনি, আর আপনি এখনই তাকে এত বড় সমস্যায় ফেলে দিলেন। আপনার কি মনে হয় না আপনারা তার উপর একটু বেশি প্রেশার দিচ্ছেন? তখন গ্র্যান্ড এল্ডার বলে, যখন সবার অ্যাটেনশন তার উপর থাকবে তখন সে খুব দ্রুত গ্রো করবে, তাই আমরা যা করেছি তার ভালোর জন্যই করেছি। এরপরের সিনে আবার চানশাংকে দেখানো হয়, সে তার কাল্টিভেশনে ব্যস্ত থাকে যাতে সে ব্রেক থ্রু করে তার ট্রু এনার্জি অর্জন করতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সে তার ট্রু স্টারলাইট সেন্স পর্যন্ত করতে পারেনি। এতে সে নিজেই চিন্তিত হয়ে পড়ে, আমি কেন আমার স্টারলাইট ফিল করতে পারছি না? এটা কি এই কারণে যে আমার মেরিডিয়ান্স অন্যদের থেকে একদম আলাদা? আমি তো আমার স্টারলাইট অবজার্ভ করেছিলাম, কিন্তু সেটা আমার বডিতে ফিল হচ্ছে না কেন? এটা বলার পর সে একটা বই তুলে নিয়ে বলে, আমাকে আবার মেডিটেশন করতে হবে এবং ফোকাস করতে হবে কিভাবে আমি সেই এনার্জি অর্জন করতে পারি। যদি আমি কোনো একটা স্টেপ মিস করে থাকি বা কোনো প্রসেস স্কিপ করে থাকি, তাহলে হয়তো আমি কখনোই এই স্টারলাইট অর্জন করতে পারবো না। তবে অন্তত এতে আমি নিজেকে ইমপ্রুভ তো করতে পারবো। এই কাল্টিভেশন সত্যি একটা বড় মাথা ব্যথা। এমন সময় হঠাৎই পাশের বাড়ি থেকে সামান্য আলো দেখতে পায়। সে বলে, ওখানে কি লু আছে? এটা দেখার জন্য সে বাইরে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে সেই একই লেডি বসে আছে যাকে সে আগেও এখানে দেখেছিল। এটা দেখে সে একটু অবাক হয়ে বলে, আমি ভেবেছিলাম এখানে হয়তো লুও থাকবে, কিন্তু এখানে তো এই ওল্ড লেডি আছে। সে সেই ওল্ড লেডিকে বলে, লাস্ট টাইম আমি এখানে এসেছিলাম তখন আমি একটু রুড বিহেভ করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। কিন্তু সেই লেডি কোনো উত্তর দেয় না। তখন চানশাং ভাবে হয়তো সে শুনতে পায় না। হয়তো এই কারণেই লাস্ট টাইম যখন আমি তার ওপর থেকে ফ্লাওয়ার পট সরিয়েছিলাম তখন সে কিছুই বুঝতে পারেনি। কিন্তু সেই লেডি এক কাপের মধ্যে চা ঢেলে তার দিকে এগিয়ে দেয়। তখন চানশাং বলে, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সে তার সামনে বসে সেই চা পান করে এবং খুব অদ্ভুত একটা অনুভূতি হয়। সে বলে, এই চা আমার মাইন্ডকে পুরোপুরি রিল্যাক্স করে দিচ্ছে। তারপর সে আবার তার কাল্টিভেশন নিয়ে ভাবতে শুরু করে এবং বলে, আমাকে এখন সেই সব কিছু শেষ করতে হবে যা আমি অসম্পূর্ণ রেখে দিয়েছি। এরপর সে সেই লেডিকে জিজ্ঞেস করে, আমি আপনার কাছে জানতে চাই এখানে কোল্ড পুল কোথায়? তখন সেই লেডি সাইন ল্যাঙ্গুয়েজে তাকে বলে, তোমার কি নিজের মৃত্যুর ভয় নেই? তখন চানশাং বলে, আমি মরতে চাই না, কিন্তু আমি কাউকে একটা প্রতিশ্রুতি দিয়েছি। এটা শোনার পর সেই লেডি একই টেবিলের উপর সেই একই চায়ের সাথে কিছু শব্দ লিখে তাকে দেখায়। এরপরের সিনে দেখানো হয় অনেক লোক একটা রুমে উপস্থিত আছে এবং তারা সবাই তাদের নিজেদের ওয়ারিয়ারের উপর বেট লাগাচ্ছে কে এই কম্পিটিশন জিতবে। সবাই তাদের ফেভারিট ওয়ারিয়ারের ওপর যত বেশি সম্ভব টাকা লাগাচ্ছে, যাতে যখন সেই ওয়ারিয়ার জিতবে তখন তারা বেশি লাভ পায়। কিছু লোক টিয়ানহাই ফ্যামিলির ওপরও বড় বড় বেট লাগিয়েছে, কারণ তারা জানত টিয়ানহাই ফ্যামিলি এখানে সবচেয়ে শক্তিশালী। কিন্তু সেখানে উপস্থিত এক বিল্ডার তাদের বলে, যদি তোমরা কম ইনভেস্টমেন্ট করে বড় রিওয়ার্ড পেতে চাও তাহলে তোমাদের ন্যাশনাল একাডেমির ওপর বেট করা উচিত, কারণ এটা সবচেয়ে লো প্রাইসড অপশন এবং এতে তোমরা বেশি প্রফিট পাবে। কিন্তু কেউ তার কথা শোনে না। তখন দেখানো হয় ট্যাঙ্ক 36 সেখানে আসে এবং সরাসরি ন্যাশনাল একাডেমির ওপর তার বেট লাগায়। সে বলে, আমি আমার সব টাকা এতে লাগাতে প্রস্তুত। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এ তো ওয়ানচুই ফ্যামিলির মাস্টার, আর সে তার সব টাকা এতে লাগাচ্ছে। ট্যাঙ্ক 36 তার মাস্টারের উপর এতটাই বিশ্বাস করত যে সে সব কিছু দায়ে রাখতে প্রস্তুত ছিল। এটা দেখে লোকেরা বলে, মনে হচ্ছে এর মাথা খারাপ হয়ে গেছে, সে ওই চানশাংয়ের জন্য সব কিছু হারাতে প্রস্তুত। কিন্তু ট্যাঙ্ক 36 বলে, চলো এখন আমার মাস্টার চানশাংকে একেবারে টপে নিয়ে যাও, আমি সবচেয়ে বড় ব্যাট দিচ্ছি। এটা বলেই সে দ্রুত চানশাংয়ের কাছে যায় এবং বলে, তুমি আজ দেখোনি আমি কতটা পাওয়ারফুল ফিল করছিলাম?
কিন্তু সেখানে সে চ্যান শ্যাংকে খুঁজে পায় না। এতে সে বেশ অবাক হয়। সেখানে শ্যান ওয়ানফো উপস্থিত ছিল। সে বলে, মাস্টার বাইরে গেছেন, তুমি এখানে একটু কম শোরগোল করো। তিনি সিটিতে কারো সাথে দেখা করতে জরুরি কাজে গেছেন। এর পরের সিনে আবার চ্যান শ্যাংকে দেখানো হয়। সেই শহরে কিছু খুঁজছিল। সেই লেডি তাকে একটা শব্দ লিখে দিয়েছিল, আইস। সে এখন সেই আইস খুঁজছিল, কিন্তু কোথাও আইস পাচ্ছিল না। এতে সে চিন্তিত হয়ে পড়ে। এত বড় শহরে আইস কোথায় পাব? সে সেখানে উপস্থিত লোকজনকে জিজ্ঞেস করে। সবাই তাকে একই কথা বলে, তোমাকে শুধু সেই আইস পুলে যেতে হবে, যা এই শহরের সবচেয়ে বড় আইস পুল। সে সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও সেই আইস পুল খুঁজে পায় না। তবে একদিন কিছু লোক তাকে সঠিক দিক দেখায় এবং সেই শেষ পর্যন্ত সেই আইস পুলে পৌঁছে যায়। সে দেখে যে ওই আইস পুল আসলে সেই একই কুয়ো যেখান থেকে সে প্রথমবার বেরিয়ে এসেছিল। এটা দেখার পর সে সাথে সাথেই সেই কুয়োর ভেতরে লাফ দেয়। ধীরে ধীরে পানির ভেতরে নামার পর সেখানে অনেক আইস স্টোনস অ্যাপিয়ার হতে শুরু করে, যেগুলো তার দিকে এগিয়ে আসে এবং তাকে সামনে যেতে বাধা দেয়। কিন্তু চ্যান শ্যাং সেগুলো ডজ করে এগিয়ে যায় এবং বলে, আমি একদম সঠিক জায়গায় পৌঁছেছি। সে যখন পানির গভীরে পৌঁছায় তখন হঠাৎই সে সেই জায়গায় বেরিয়ে আসে যেখানে ড্র্যাগন ছিল। সেখানে পৌঁছানো মাত্রই ড্র্যাগন আবার বেরিয়ে আসে। তাকে দেখে কিছুটা অবাক হয় এবং সাথে সাথে তার চারপাশে ঘুরতে শুরু করে। তখন চাসাং বলে, সিনিয়র, আমি। কিন্তু ড্র্যাগন দূরে গিয়ে বসে পড়ে। তখন চাসাং বলে, এই ড্র্যাগনের বয়স অনুযায়ী আমাকে একে গ্র্যান্ডপা ড্র্যাগন বলা উচিত। সে হাত জোর করে তার সামনে দাঁড়ায় এবং বলে, আমি আপনার সাথে দেখা করতে এসেছি, কারণ আমি আপনাকে প্রমিস করেছিলাম যে আমি আপনার সাহায্য করব। দয়া করে আমার এখানে আসায় রাগ করবেন না। এটা বলার পর ড্র্যাগন তার মুখ থেকে আইস এনার্জি রিলিজ করে। তখন চাসাং বলে, আমি কি আপনাকে কোনোভাবে অফেন্ড করেছি? দয়া করে আমাকে ক্ষমা করুন। কিন্তু আমরা দেখি ড্র্যাগন হঠাৎই ট্রান্সফর্ম হয়ে একটি মেয়ের রূপ নেয়। সেই মেয়েটি চাসাংকে বলে, তুমি তোমার প্রতিশ্রুতি রাখার জন্য এখানে এসেছো, তাই আমি এটাকে কোনোভাবেই অফেন্সিভ মনে করব না। আর তুমি আগে এখানে যা করেছিলে সেটাও আমি ক্ষমা করে দিচ্ছি। তাকে এভাবে দেখে চাসাং অবাক হয়ে যায় এবং বলে, তাহলে এই ড্র্যাগন আসলে একটি ছোট মেয়ে? আমি ভেবেছিলাম এটা কোনো ওল্ড ড্র্যাগন হবে। কিন্তু সত্যিই ড্র্যাগনদের বয়স আমাদের থেকে একেবারে আলাদা, তাদের লাইফস্প্যান অনেক দীর্ঘ। এরপর চাসাং বলে, সিনিয়র, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার কথা মেনে নিয়েছেন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তখন সেই ড্র্যাগন গার্ল বলে, লাস্ট টাইম আমি তোমার সাহায্য করেছিলাম, এখন তোমার পালা, এবার তুমি আমাকে সাহায্য করবে। এটা বলার পর সে তার হাতে থাকা ব্রেসলেট দেখায়, আর দুটো একসাথে স্পর্শ করতেই সেখানে একটি বিশাল ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। এটা সেই সিলিংয়ারে যা তাকে বাইরে যেতে দেয় না। এটা দেখে চাসাং বলে, এই ফরমেশন ড্র্যাগন ল্যাঙ্গুয়েজে তৈরি। এটাকে ভাঙতে হলে আগে আমাকে ড্র্যাগন ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। তখন ড্র্যাগন গার্ল বলে, এটা খুবই সহজ, আমি তোমাকে ড্র্যাগন ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দেব। তারপর তুমি এই ফরমেশন ভেঙে আমাকে এখান থেকে বের করে দেবে। কিন্তু চাসাং বলে, এটা মাস্টার শিসাইয়ের ফরমেশন, আমি মনে করি না আমি এটা ভাঙতে পারবো। কিন্তু আমি তোমাকে প্রমিস করেছি, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। চলো, আমরা এখনই শুরু করি। কিন্তু ড্র্যাগন গার্ল বলে, একটু অপেক্ষা করো, শুরু করার আগে আমাকে একটু খেতে হবে। এরপরের সিনে দেখা যায় চাসাং তাকে গ্রিলড মিটের একটি পিস এনে দেয়। সেটা খেয়ে ড্র্যাগন গার্ল খুব খুশি হয়ে বলে, অনেক দিন পর আমি এটা খেতে পেলাম। গত 500 বছর ধরে আমি খাবারের জন্য আকুল হয়েছিলাম। পেট ভরে খাওয়ার পর সে বলে, এখন আমার ক্ষুধা মিটেছে, আমি পুরোপুরি ফিল। এরপর সে চাসাংকে বলে, চলো এখন আমরা কাজ শুরু করি। এটা বলেই সে তাকে ড্র্যাগন ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করে। প্রথম ধাপ ছিল ভোকালাইজেশন ট্রেনিং। সে তাকে ড্র্যাগন সাউন্ডস এবং ড্র্যাগন ব্রিদিং সম্পর্কে শেখায়, কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। সাথে তার পশ্চারও ঠিক করে দেয়। চাসাং এত সহজ জিনিসও তখন বুঝতে পারছিল না। এতে সেই মেয়েটি হাসতে শুরু করে এবং তাকে মজা করে। কিন্তু চাসাংয়ের জন্য ড্র্যাগন ল্যাঙ্গুয়েজ বোঝা এত সহজ ছিল না, তাই তাকে সেখানে আরও সময় দিতে হয়। এদিকে শানয়ানপো নিজে ট্রেনিং করছিল। তখন হঠাৎ ট্যাঙ্ক 36 আবার আসে এবং জিজ্ঞেস করে, চাসাং মাস্টার কি ফিরে এসেছে? তখন সে বলে, মাস্টার এসেছিল কিন্তু আবার চলে গেছে। এটা শুনে ট্যাঙ্ক 36 অবাক হয়ে যায়, আবার চলে গেছে কেন? তখন শানয়ানপো বলে, হয়তো শহরের বাইরে কোনো জরুরি কাজে গেছে, মনে হচ্ছে কাজটা খুব গুরুত্বপূর্ণ, সে ভোরবেলায় তাড়াহুড়ো করে চলে গেছে। এদিকে চাসাং সেই ড্র্যাগন গার্লের কাছ থেকে ড্র্যাগন ল্যাঙ্গুয়েজ শিখছিল এবং প্রতিদিন অনেক টাকা খরচ করে তার জন্য খাবার নিয়ে যাচ্ছিল।
অনেক সময় পার হওয়ার পর বলা হয় সে এখন ভাষাটা শিখতে শুরু করেছে এবং ভালোভাবে মনে রাখার জন্য স্ক্রোলে লিখে রাখছে যাতে পরে প্র্যাকটিস করতে পারে। এদিকে ট্যাঙ্ক 36 অস্থির হয়ে উঠেছিল। এই ছেলেটা আসলে করছে কি, প্রতিদিন কোথায় যাচ্ছে? তখন শানিয়ন বলে, মাস্টার সকালে বেরিয়ে যায়, এখনও আমাকে বলেনি কোথায় যাচ্ছে। এদিকে চাশাং তার ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের দ্বিতীয় ধাপে পৌঁছায় এবং এখন ড্র্যাগন প্যাটার্নস বুঝতে শুরু করে। ড্র্যাগন গার্ল তাকে ড্র্যাগন সাইন্স সম্পর্কে শেখায়, ড্র্যাগন ল্যাঙ্গুয়েজের জন্য কোন কোন সাইন গুরুত্বপূর্ণ, এবং ফর্মেশনের মধ্যে থাকা সব ড্র্যাগন সাইন্সও তাকে বুঝিয়ে দেয়। যখন সে সব সাইন ভালোভাবে মুখস্থ করে ফেলে তখন তারা খুব খুশি হয়। কিন্তু চাশাং বলে, এই ল্যাঙ্গুয়েজটা আমি প্র্যাকটিস করলে এক্সপার্ট হয়ে যাব। এরপর তারা তৃতীয় ধাপে যায়, ফর্মেশন আনলক করা। তখন চাশাং বলে, আমি এখনও পুরোপুরি কনফিডেন্ট নই যে আমি এটা ভাঙতে পারব কিনা, কিন্তু আমি প্রমিস করেছি, তাই আমি চেষ্টা করব। তখন ড্র্যাগন গার্ল বলে, আমি এখানে 500 বছর ধরে আছি, আমি আর অপেক্ষা করতে পারি না। এতদিন ধরে এই অন্ধকার জগতে আছি, বাইরের দুনিয়া দেখিনি। তখন চাশাং বলে, আমার কাছে বেশি ট্রু এনার্জি নেই, তাই এই ব্যাপারে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। আমি তোমাকে গাইড করব, তুমি স্টেপগুলো ফলো করো। আমি গোল্ডেন নিডলস দিয়ে তোমাকে দিক নির্দেশনা দেব। এটা বলে সে বিভিন্ন দিকে গোল্ডেন নিডলস ছড়ে দেয় এবং বলে, এখন ইস্ট এবং ওয়েস্ট দিকে তোমার ট্রু এনার্জি রিলিজ করো। এটা শুনে সেই মেয়েটি সাথে সাথে তার এনার্জি রিলিজ করে। তখন চাশাং বলে, এগুলো স্টেবিলাইজ করো, তারপর একে অপরের সাথে কানেক্ট করো, আর কানেক্ট করার পর এগুলোকে পুরোপুরি রিভার্স করো। এটা বলার পর সেই মেয়েটি একই মেথড ব্যবহার করে, আর চানসাং তাকে বলে, এখন নর্থ 4th ডিরেকশন আর সাউথের 1st ডিরেকশনের দিকে নিজের এনার্জি রিলিজ করো। এটা শুনতেই মেয়েটি সঙ্গে সঙ্গে তার কথা মেনে নেয় এবং নিজের এনার্জি রিলিজ করতে করতে ওই ডিরেকশনগুলোর দিকেও অ্যাটাক করে। আর যখন সব এনার্জি ওপরের দিকে উঠতে থাকে তখন চানসাং তাকে বলে, এখন এগুলো ভালোভাবে রোটেট করা শুরু করো। এটা শুনেই মেয়েটি সব লেটার্সকে একসাথে কানেক্ট করে তাদের রোটেট করা শুরু করে। আর তারপর এমন একটা সময় আসে যখন চানসাং তাকে বলে, এখনই সঠিক সময় এটাকে আনলক করার। এটা শুনেই মেয়েটি সঙ্গে সঙ্গে নিজের এনার্জি দিয়ে সেই ফরমেশনটাকে আনলক করার চেষ্টা করে। আর তখনই তার বডিতে থাকা যে ব্রেসলেটগুলো ছিল, যেগুলো তাকে সবসময় সিল করে রাখত, সেগুলো তার বডি থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে মেয়েটিও ভীষণ খুশি হয়ে যায়, আর এখন সে নিজের ট্রু ড্র্যাগন ফর্ম নিয়ে যেখানে খুশি যেতে পারে। এটা দেখে সে এতটাই খুশি হয় যে সে চানের প্রশংসা করতে শুরু করে এবং বলে, ফাইনালি তুমি আমাকে মুক্ত করে দিয়েছ। তুমি আমাকে যে ডিরেকশনগুলো বলেছিলে সেগুলো একদম সঠিক ছিল। আজ আমি বুঝলাম, যতক্ষণ না আমরা চেষ্টা করি ততক্ষণ আমরা কখনোই মুক্ত হতে পারি না। হঠাৎ করে চান অনুভব করে যে সেখানে কোনো মুভমেন্ট হয়েছে, আর তখন দেখানো হয় যে সেখানে কিছু জায়েন্ট স্ট্যাচুজ আছে যারা নড়াচড়া শুরু করে দেয়, আর তাদের বডি থেকে অনেকগুলো চেইন বের হতে থাকে, যেগুলো আবার সেই ড্র্যাগনটাকে ধরার চেষ্টা করে। এটা দেখেই ড্র্যাগন গার্ল সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই চেইনস আবার তার পিছু নেয়। তখন মেয়েটি আবার নিজের ড্র্যাগন ফর্মে ফিরে আসে এবং সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু যখন সে ওই স্ট্যাচুসগুলোর মাঝে এসে পড়ে তখন সেই চেইনস তাকে ধরে ফেলে এবং আবার সেই রেড ট্রিয়ের ওপরে লক করে দেয়। আর ওই স্ট্যাচুসগুলো চানসাংকে বলতে থাকে, এই ড্র্যাগন লিভিং বিংসদের ক্ষতি করেছে, এই ড্র্যাগন বেশ ব্রিজে অনেক মানুষকে আঘাত করেছিল, তাই শাস্তি হিসেবে তাকে এখানে লক করে রাখা হয়েছে। কিন্তু ড্র্যাগন গার্ল তাদের বলে, তোমাদের আসল সমস্যা কি? আমি তো কাউকে আঘাত করিনি, বরং তোমরাই আমাকে জোর করে ধরতে চেয়েছিলে। আমি তো শুধু নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকে ডিফেন্ড করছিলাম। এটা শোনার পর শশী বলে, বেশি নামে কোনো ব্রিজই নেই, আর বেশি ব্রিজে কোনো ফ্লাডও কখনো হয়নি। সে বুঝতে পারে এই ড্র্যাগনটাকে বিনা কারণে এখানে লক করে রাখা হয়েছে, আর সে তার সাথে এমন অন্যায় হতে দেবে না। কিন্তু সেই স্ট্যাচুসগুলো বারবার একই কথা রিপিট করতে থাকে যে কেন তাকে এখানে আনা হয়েছে। তখন চানচান বলে, আমি বুঝে গেছি, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। এই স্ট্যাচুসগুলো একটা মেকানিজম দিয়ে চলছে, আর এরা আমার কোনো কথার জবাব দিতে পারবে না। আমাকে এদের মাইন্ডের ভেতরে থাকা ফরমেশনসগুলো ডেস্ট্রয় করতে হবে। এটা বলার পর সে নিজের সোয়ার্ড নিয়ে যখনই ওই স্ট্যাচুয়ের মাথায় আঘাত করে তখন তার কাছে খুব বেশি এনার্জি থাকে না, তাই সে ওই ফরমেশন ডেস্ট্রয় করতে পারে না এবং আহত হয়ে পিছনে পড়ে যায়। এটা দেখে ড্র্যাগন গার্ল একটু চিন্তিত হয়ে পড়ে যে সে অকারণে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে। কিন্তু চিনচান এখানে বলে, ট্রু এনার্জি ছাড়া আমি এই ডেড স্ট্যাচুসগুলোকে হারাতে পারবো না। আমাকে যে কোনোভাবে নিজের ট্রু এনার্জি অ্যাচিভ করতেই হবে, আর এটাই সঠিক সময়। যদি আজ না করি তাহলে হয়তো কখনোই পারবো না।
এটা বলার পর সে আবার কাল্টিভেশন শুরু করে এবং নিজের অ্যানসেস্টার্সের কথাগুলো মনে করে। তারা বলেছিল ট্রু এনার্জি অর্জন করতে হলে তাকে নিজের ভেতরে তাকাতে হবে। তার বডির ভেতরে একটা সিক্রেট প্লেস আছে যেখানে সে একটা স্পেশাল পন্ড দেখতে পাবে, যেখানে তার নিজের স্টার লাইট থাকবে, যা ওয়াটারের সাথে পুরোপুরি মেল্ট হয়ে থাকবে, আর সেটা তার ভেইনসের মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে পড়বে। কিন্তু সে নিজের বডির ভেতরে দেখে সেখানে কোনো পন্ড নেই, কোনো ওয়াটার নেই, স্টার লাইটও নেই, কিছুই নেই, শুধু চারদিকে বরফ পড়ে আছে। এইটা দেখে সে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। আমার স্টারলাইট কোথায়? আমার স্ট্রিমস কোথায়? চারদিকে শুধু বরফ আর ঠান্ডা হাওয়া বইছে। কিন্তু হঠাৎ সে যখন ওই বরফটা তুলে নেয় তখন সেটা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। তখন হঠাৎ তার রিয়েলাইজেশন হয় সে এখানে ভুল বুঝেছিল। তার বডি সম্পূর্ণ আলাদা, তাই বইয়ে লেখা ইনফরমেশন এখানে কাজ করবে না। সে কাল্টিভেশন করতে পারবে, তার কোনো পন্ড দরকার নেই, আর স্টারলাইটকে বডি এনার্জির সাথে মার্জ করারও প্রয়োজন নেই, কারণ পুরো স্নোফিল্ডটাই তার সেই পন্ড যা তাকে কাল্টিভেশনে সাহায্য করবে। এটা বুঝে সে সঙ্গে সঙ্গে নিজের ট্রু এনার্জি অ্যাওয়েকেন করার জন্য প্রচুর এনার্জি রিলিজ করে এবং নিজের মাইন্ড পুরোপুরি রিল্যাক্স করে বলে, আমাকে 1000 মাইল লম্বা এই বরফকে পুরোপুরি কাট অফ করতে হবে। এটা কাট অফ করার পর আমি এটাকে পুরোপুরি নিজের ট্রু এসেন্সে কনভার্ট করব। এটা বলার সাথে সাথেই দেখা যায় তার বডি থেকে প্রচুর আইস এনার্জি বের হতে শুরু করে, আর সে এখন নিজের ট্রু এনার্জি অ্যাওয়েকেন করে ফেলেছে। এখানে দেখানো হয় শাওচিং তার ট্রু এনার্জিকে নিজের বডির সাথে কানেক্ট করে ফেলেছে। এরপর সে দেখে ওই জায়ান্ট স্ট্যাচুসগুলো ড্র্যাগনটাকে মারার চেষ্টা করছে। তখন সে সঙ্গে সঙ্গে নিজের সোয়ার্ড বের করে এবং নিজের ট্রু এনার্জি সেই সোয়ার্ডে ট্রান্সফার করে দ্রুত ওই স্ট্যাচুসগুলোর দিকে এগিয়ে যায় এবং এক স্ল্যাশে একটা স্ট্যাচুয়ের হাত কেটে ফেলে। তার স্পিড আর স্ট্রেংথ অনেক বেড়ে গেছে। এটা দেখে সে নিজেই অবাক হয়ে যায়, আমার মধ্যে তো সুপার স্ট্রেংথ চলে এসেছে। এখন বুঝতে পারছি ট্রু এসেন্সের অরা কত অসাধারণ। আমার বডির নিজেই প্রচণ্ড পাওয়ারফুল অনুভূতি দিচ্ছে। এটা বলার পর সে আবার এগিয়ে যায় এবং বলে, আমি যে টেকনিক্স ব্যবহার করছি এগুলো আসলে ডাও ক্যানন টেকনিক্স। এটা বলেই সে আবার সোয়ার্ড ব্যবহার করে, আর এবার সে একটা খুবই পাওয়ারফুল ফ্ল্যাশ অ্যাটাক করে, যার মাধ্যমে সে ওই স্ট্যাচুয়ের বডি ভেদ করে বেরিয়ে যায়। একইভাবে সে আরেকটা স্ট্যাচুয়ের দিকে এগিয়ে যায়, তাকে মারার জন্য সোয়ার্ড সোজা করে এবং দ্রুত তার ফোরহেডে অ্যাটাক করে, আর সেটার ভেতর দিয়েও বেরিয়ে যায়। ফলে সেই স্ট্যাচুটাও শেষ হয়ে যায়। আর যখন তারা নিচে পড়ে যেতে থাকে তখন চাশাং দ্রুত নিজের স্পিড দিয়ে তাদের থেকে দূরে সরে যায়। এখন সে আগের তুলনায় এতটাই শক্তিশালী হয়ে গেছে যে সে সহজেই একটা পাওয়ারফুল কাল্টিভেটরকে হারাতে পারবে। অন্যদিকে যখন ড্র্যাগন দেখে যে সে ফ্রি হয়ে গেছে তখন সে আবার আকাশে উড়তে শুরু করে এবং চাশাংকে বলে, ফাইনালি তুমি আমাকে পুরোপুরি মুক্ত করে দিয়েছ। কিন্তু যখন সে চাশাংয়ের কাছে আসে তখন চাশাং বেশ বিষণ্ণ হয়ে বলে, দুর্ভাগ্যবশত আমার মেরিডিয়ান্স ড্যামেজ হয়ে গেছে। আমাকে নিজের ট্রু এসেন্স পুরোপুরি বার্ন করতে হবে যাতে আমি আমার মেরিডিয়ান্সগুলোকে আবার রিশেপ করতে পারি। এটা বলেই সে আবার সেখানেই কাল্টিভেশন শুরু করে নিজের ড্যামেজ হিল করার জন্য। কিন্তু ড্র্যাগন গার্ল বলে, এইভাবে ব্রোকেন মেরিডিয়ান্স নিয়ে যদি সে নিজের ট্রু এনার্জি বার্ন করে তাহলে তার বডি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। আর এখানে চাশাং বলছিল, এতদিন পর গিয়ে অবশেষে আমি আমার ট্রু এসেন্স অর্জন করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো এখন আমার শেষ সময় চলে এসেছে। তবুও আমি হার মানব না। এটা বলার পর ড্র্যাগন গার্ল তার দিকে তাকায় এবং নিজের আইস এনার্জি দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। এটা দেখে ড্র্যাগন গার্ল তাকে বলে, তোমাকে হোল্ড ব্যাক করতে হবে, আমাদের একসাথে ফর্মেশনস ডিস্ট্রয় করতে হবে। কিন্তু হঠাৎ সেই ড্র্যাগন গার্ল তার বডির ভেতরে কিছু দেখতে পায়। সে বলে, এটা কালারলেস ফায়ার, এটা কিভাবে সম্ভব? কারণ এই ফায়ার তাকে ভেতর থেকে নয়, শুধু বাইরে থেকে জ্বালাচ্ছে। এর মানে এই ফায়ার তার ভেতরেই আছে এবং তার বডি থেকে বাইরে বেরোচ্ছে। এই ফায়ারের কারণে তার তো ইনস্ট্যান্ট মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সে এখনও বেঁচে আছে। এরপর সে তার হার্টের দিকে তাকিয়ে বলে, তার হার্ট নিজেই একটা নেদার ওয়ার্ল্ড, আর সেটা নেদার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। আর এই কালারলেস ফায়ার নেদার ওয়ার্ল্ড থেকেই এসেছে। সে কি কোনো নর্মাল হিউম্যান নাকি কোনো স্পেশাল হিউম্যান? সাধারণ মানুষ তাদের হার্টকে নেদারওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে ওয়াটার আর লাইট প্রস্তুত করে, কিন্তু সে তার কালারলেস ফায়ার দিয়েই নিজেকে নেদারওয়ার্ল্ডের সাথে কানেক্ট করেছে। এখন সব কিছু ড্র্যাগন গার্লের কাছে পরিষ্কার হয়ে যায়। সে চাশাংকে বলে, এর মানে তুমিই আমার ডেস্টিনি আর আমিই তোমার ডেস্টিনি, আমাদের দুজনের গন্তব্য এক।
তার বডি এই স্টার ফায়ারের কারণে পুড়ছে আর তাকে ঠিক করার জন্য এখন আমার কাছে একটাই উপায় আছে। আমাকে আমার ট্রু ড্রাগন এসেন্স দিয়ে তার বডি ঠিক করতে হবে। এটা বলেই সে সঙ্গে সঙ্গে নিজের ট্রু ড্রাগন এসেন্স রিলিজ করে তার বডিতে ট্রান্সফার করতে শুরু করে। সেই এনার্জি তার বডিতে ঢুকতেই শ্যানশাংয়ের বডি পুরোপুরি ট্রান্সফর্ম হতে শুরু করে। সে নিজেই যেন একটা ড্রাগন হয়ে উঠছে আর তার বডিও পুরোপুরি ঠিক হয়ে যায়। এরপরও শানশাং তখনও জ্ঞান ফেরেনি, কিন্তু সেই মেয়েটি এনার্জি ট্রান্সফার করার পর ভীষণ দুর্বল হয়ে পড়ে আর দেখা যায় তারা দুজনেই সেখানেই অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এরপর সেখানে এন্ট্রি হয় এমপ্রেস টিয়ানহাইয়ের। সে যখন তাকে সেখানে দেখে তখন বলে, তুমি এখনও বেঁচে আছো, ভাবিনি এই ডেথ প্লেস তোমার জন্য ব্লেসিং প্লেস হয়ে যাবে। এটা বলেই সে তাকে নিজের সাথে নিয়ে যায়। পরের সিনে দেখা যায় যখন শ্যানশাংয়ের চোখ খুলে সে ভীষণ অবাক হয়ে যায়। সে তো মারা যাচ্ছিল আর সে তো সেই জায়গাতেই ছিল যেখানে ড্র্যাগন গার্ল ছিল, কিন্তু সে নিজের বাড়িতে ফিরে এলো কিভাবে? তাকে এখানে কে নিয়ে এলো? এইসব চিন্তা তাকে খুবই অস্থির করে তোলে। তবে সে নিজের বডিতে প্রচুর এনার্জি অনুভব করছিল। এরপর সে নিজের ট্রু এসেন্স ব্যবহার করে আর তাতেই সে অবাক হয়ে যায়। সে সত্যিই নিজের ট্রু এসেন্স এওয়েকেন করে ফেলেছে। অন্যদিকে ট্যাং 36কে দেখা যায় সে একটা লেগ পিস খেতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা ফ্ল্যাশ অ্যাটাক এসে সেই লেগ পিসটাকে আঘাত করে। এতে ট্যাং 36 চিৎকার করে বলে, এটা কে করল? তখন শানওয়ান বলে, এই অ্যাটাক তো মাস্টারের রুম থেকে এসেছে। তারা ভেতরে গিয়ে দেখে সেখানে শ্যানশাং দাঁড়িয়ে আছে। সে তাদের বলে, আমি শুধু আমার ট্রু এনার্জি চেক করছিলাম। এটা দেখে ট্যাং 36 বলে, তুমি কি ট্রু এসেন্স অর্জন করে ফেলেছ? তখন শ্যানশাং বলে, হ্যাঁ। এর মাঝেই তারা লুয়োর কণ্ঠস্বর শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে লুয়ো দাঁড়িয়ে আছে, সে তাদের ডাকতে এসেছে। ঠিক তখনই একটা বেল বাজে আর সবাই পিছনে ঘুরে তাকায়। তারা দেখে ন্যাশনাল একাডেমির দিকে অনেক ডিসাইপল আসছে। এটা দেখে চ্যানশাং বলে, অবশেষে সেই দিন এসে গেছে। আর এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ, আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এর সাথে এপিসোডগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিও। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।